নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা জানো যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অনেকে ভয় পাচ্ছেন যে কিভাবে করব। আমি বলছি কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তোমরা বাড়ি বসেই ফর্ম ফিল আপ করতে পারবে, কারো কাছে যাওয়ার দরকার নেই। কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং ফর্ম ফিল আপ করতে গেলে কি কি লাগবে, তোমার বাড়ির যা ডকুমেন্টস আছে, তোমার আই কার্ড থেকে শুরু করে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যদি জমির দলিল থাকে সেটাও লাগবে, এবং তোমার পোলিও কার্ডটার যা আছে, তোমার ব্যাংকের বই থেকে শুরু করে সব তুমি রেডি করে নেবে। তারপর বসবে, তুমি বাড়ি বসেই ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিওটা ভালো করে দেখে নাও, A to Z এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার। টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে চলে আসো বন্ধুরা, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি শুরু করছি তাহলে। এই হলো আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার পারিবারিক ফর্ম। এই পারিবারিক ফর্মে ফিল আপ করার আগে প্রথমে দুটো তিনটে জিনিস আমি বলে নিই। যে ধরো একটি মেয়ে তার শ্বশুর বাড়িতে নাম দিয়েছে, তাহলে তার বাপের বাড়িতে নাম দেওয়ার দরকার নেই। বা ধরো দুই ভাই আছে, এক ভাই তার বাপের নাম দিয়েছে, তাহলে অন্য ভাইয়ের দেওয়ার দরকার নেই। অর্থাৎ একজন ব্যক্তির নাম একই জায়গায় থাকবে, দুই জায়গায় থাকবে না। অর্থাৎ এখানে একটা ফর্মে, এই বাড়িতে একজনের ফর্মে একজনের নাম দিয়েছো, আবার অন্য একটা জায়গায় ফর্মে তার নাম বা তার তথ্য দিয়েছো, এটা করার দরকার নেই। অর্থাৎ একটা ফর্মে একজন ব্যক্তির নাম থাকবে, অর্থাৎ একজন ব্যক্তির নাম একটা জায়গাতেই থাকবে, দু জায়গার দেওয়ার দরকার নেই। এই ভুলটা কেউ করবে না। তাহলে এই ফর্মটি তোমরা দেখে নাও। এই যে হলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা যোজনার পারিবারিক ফর্ম। প্রথমে কি আছে, প্রথমে তুমি ঠিক করবে যে তোমার পরিবারের প্রধানকে। বাবা বেঁচে থাকলে বাবা, মা থাকলে মা, বা তুমি পরিবারের প্রধানকে। বাবা মা না থাকলে তাহলে তুমি প্রধান। তাহলে এইভাবে প্রথমে HOF, হেড অফ দ্য ফ্যামিলি। এক নম্বর দেখো পারিবারিক পরিচয়, কী বলছে, পারিবারিক পরিচয়, এখানে তোমার হেড অফ দ্য ফ্যামিলিকে, এটা তুমি ঠিক করে নেবে। তারপর এক নম্বর ব্যক্তিকে, তাকে এক নম্বর জায়গায় দেবে, দু নম্বর ব্যক্তিকে, তিন নম্বর সদস্যকে, চার নম্বর সদস্যকে, এইভাবে পরপর তুমি করবে। তাহলে আমি পরিবারে তোমার হেডকে, ধরো তোমার বাবা, তোমার মা হলো এক নম্বর সদস্য, দু নম্বর সদস্য তুমি, তিন নম্বরে তোমার স্ত্রী, চার নম্বরে তোমার ভাই, পাঁচ নম্বরে তোমার সন্তান। তো এইভাবে তুমি পরপর একইভাবে সব সদস্য সংখ্যাটা সব জায়গায় দেবে। চলে আসছি পারিবারিক পরিচয়। এইটা দেখো, পরিবারের প্রধানের নাম, HOF, হেড অফ দ্য ফ্যামিলির নাম, পুরো নামটা এখানে ইংলিশে দেবে আধার কার্ড অনুযায়ী। চলে আসলাম দুই, তার জন্ম তারিখ, তার জন্ম তারিখটা এইখানে দিয়ে দেবে। তিন নম্বর, পরিবারের প্রধানের লিঙ্গ, তার পরিবারের প্রধান তুমি কাকে রাখছো তার লিঙ্গ, পুরুষ মহিলা যা হবে তুমি টিক মারবে, সেটাই টিক মারা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের প্রধানের আধার নাম্বারটা দেবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তোমার ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি থাকে, তাহলে সেটা এখানে দেবে। পরিবারের সদস্য সংখ্যা ছোট বড় মিলিয়ে কতজন আছে, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, সব এই জায়গাটা দেবে, সংখ্যাটা দেবে এখানে। ঠিকানাটা প্রয়োজনে ইংলিশে লিখে দাও। তোমার পুরো ঠিকানা, পোস্ট অফিস, থানা, গ্রাম থেকে শুরু করে পিন নাম্বার, জেলা, সব একদম পুরো দেবে। আর রাজ্য তো পশ্চিমবঙ্গ, এটা সবাই জানে। তোমার পুরো সম্পূর্ণ ঠিকানাটা এখানে দেবে। তুমি বাংলায়ও দিতে পারো, ইংলিশেও দিতে পারো, কিন্তু নামগুলো সবসময় ইংলিশে দেওয়ার চেষ্টা করবে, কারণ ভোটার কার্ড বা আধার কার্ড থেকে ইংলিশে দেবে, আধার কার্ড দেখে দেবে, ইংলিশে দেওয়ার চেষ্টা করবে নাম। যোগাযোগ নম্বর, পরিবারের প্রধানের যোগাযোগ নাম্বারটা দেবে, যার সাথে তার আধার লিঙ্কটা আছে। পাশে লেখা আছে দেখো, বিশেষত পরিবারের প্রধানের আধার যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ পরিবারের প্রধানের আধার নম্বরযুক্ত মোবাইল নাম্বারটা দেবে, অর্থাৎ পরিবারের প্রধানের মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপর 9 নম্বর, এটা দেখো, এবার পরিবারের প্রত্যেক সদস্যর তথ্য চেয়েছে। কী চেয়েছে, পরিবারের প্রধান তার নামটা এখানে দিলে। ধরো তোমার বাবা পরিবারের প্রধান, বাবা যদি বেঁচে না থাকে তাহলে মাকে তুমি প্রধান দিলে, বা তুমি প্রধান হলে। তা যাকেই প্রধান দেবে তাকে বারবার প্রধান হিসেবে রাখবে। এক নম্বর সদস্য যাকে দেবে বারবার তাকেই এক নম্বর সদস্য রাখবে। দু নম্বর সদস্য যাকে দেবে দু নম্বর সদস্য বারবার তাকেই দেবে, কিন্তু এটা অদল বদল যেন না হয়। অর্থাৎ প্রধান তোমার বাবাকে দিচ্ছ, কিছুক্ষণ পর আবার প্রধান তুমি হয়ে যাচ্ছ পরিবারের প্রধান, এটা যেন না হয়। তাহলে সবার তথ্য এখানে দিতে হবে। তা পরিবারের প্রধানের নামটা এখানে দিলে। পাশে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যে অন্নপূর্ণা যোজনার জন্য কি আবেদন করা হচ্ছে, সে মহিলা হলে এবং 25 থেকে 60 বছরের মধ্যে হলে হ্যাঁ সে আবেদন করছে। আর যদি 25 থেকে 60 বছরের মধ্যে না হয়, সে যদি ইনকাম ট্যাক্স না দেয়, তাহলে তারটা হ্যাঁ করবে না। তাহলে পরিবার প্রধানের নামটা লিখলে, সে কি অন্নপূর্ণা যোজনা যে অ্যাপ্লাই করছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এক নম্বর সদস্য, ধরো তোমার মা, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর দিয়ে দিলে। দু নম্বর সদস্য তুমি। এইভাবে পরপর 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 তুমি চলে গেলে। এবার এইখানে দেখো, এই উপরে পাঁচ নম্বর এইখানটা কি বলছে,
5 বছরের কম বয়স হলে তার আধার নম্বরের জায়গায় এনে দেবে। ধরো তোমার ছোট্ট একটা ছেলে মেয়ে আছে, তার আধার নম্বর দেওয়ার দরকার নেই, সেখানে এনে দেবে। এই যে আধার নম্বর জায়গাটা, এটা এনে করে দেবে, মানে এই আধার নম্বরের জায়গাটা তার কিছু দেওয়ার দরকার নেই। এইভাবে তুমি পরপর প্রধানের নাম লিখলে, তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সদস্য করে পরিবারের বাকিদের নামগুলো লিখে তথ্য লিখে তুমি চলে গেলে। তারা কি অন্নপূর্ণা আবেদন করছে, তাহলে হ্যাঁ দেবে, আর না হলে ফাঁকা রাখবে। ওটা ছেলে হলে ফাঁকা রাখবে, আর মহিলা যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে হ্যাঁ দেবে। এবার 10 নম্বর চলে আসি। 10 নম্বর কী বলছে, পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হেড অফ দ্য ফ্যামিলি কাকে দিয়েছো, বাবাকে দিয়েছো, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম ধরো স্টেট ব্যাঙ্ক, তুমি লিখলে স্টেট ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংকের নামটা লিখলে, কোন ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বারটা লিখলে, আইএফএসসিটা লিখলে, ব্যাংকের প্রথম পৃষ্ঠাতেই এটা আছে ব্যাংকের পাসবইয়ে। 1 নম্বর সদস্য ধরো তোমার মা, সেখানে তুমি তার তথ্য দিলে, 2 নম্বর দিলে, 3 নম্বর দিলে, 4 নম্বর পরপর ফিল আপ করে গেলে। এবার দেখো এইখানে আমি বলি, তোমার এখানে কজন আছে, 5 জনের তথ্য আছে, তাহলে বাকিদের তো ধরো তোমার পরিবারে 10 জন লোক, কী করবে, একটু বিএলওকে জিজ্ঞাসা করে নেবে যে বাকিটা কি উল্টো পৃষ্ঠায় দেওয়া যাবে, দাগ কেটে কি বাকিদের নাম দেওয়া যাবে। ধরো কারো পরিবারে 10 জন লোক, তাহলে এখানে তো জায়গা নেই, তাহলে সে কী করবে, তাহলে এই পৃষ্ঠার উল্টো পৃষ্ঠায় কি দাগ কেটে সে তার তথ্য দিতে পারবে পরপর সিরিয়াল করে, পরবর্তী সিরিয়াল করে, এটা একটু বিএলওকে জিজ্ঞাসা করে নেবে, এর জন্য কোনো নেই। আর প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন ডিবিটি লিঙ্ক থাকে, এইটা যেন সবসময় গুরুত্বপূর্ণ। ডিবিটি লিঙ্ক নিয়ে আগে ভিডিও দিয়েছি, তাই ডিবিটি লিঙ্কটা তোমরা প্রত্যেকে জেনে নাও যে ডিবিটি লিঙ্ক কী করে করতে হয়, অর্থাৎ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন ডিবিটি লিঙ্ক থাকে। তা পরিবারের প্রধান সমেত থেকে সদস্য 1 2 3 সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। চলে আসি 11 নম্বর। 11 নম্বর কী বলছে, এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর। এই দেখো এপিক নম্বর দেবে। বিধানসভা ক্ষেত্র, ধরো তোমার বিধানসভা আগে তার নাম্বারটা দিলে, ধরো আমি বললাম যে 100 হাবড়া, ধরো হাবড়া 100, তাহলে এপিক নম্বরটা দেবে, ভোটার কার্ড নাম্বারটা দেবে, তারপর 100 হাবড়া পার্ট নাম্বার, অংশ নম্বর কী হবে, অংশ নম্বরটা তোমার গ্রামে কাউকে জিজ্ঞাসা করে দেবে, তুমি নিচে না জানা না থাকলে অংশ নম্বরটা তুমি দিয়ে দেবে। অর্থাৎ ধরো আমি এপিক নম্বর দিলাম ALD ... বিধানসভা ক্ষেত্র ধরো 100 হাবড়া, অংশ নম্বর ধরো 20, আমি এরকম দিয়ে দিলাম। এবার 1 2 3 সদস্য করে 1 2 3 সবারটা দিয়ে দিলে, হেড অফ দ্য ফ্যামিলি, তারপর সবার পরপর দিয়ে দিলে। 12 বিভাগ, তোমার পরিবার কোন বিভাগের মধ্যে পড়ে, ইউআর অসংরক্ষিত মানে জেনারেল ক্যাটাগরি তোমাদের পরিবার, না ইউআর EWS মানে অসংরক্ষিত জেনারেল আর্থিকভাবে দুর্বল, না এসসি, না এসটি, না ওবিসি, কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে তোমার ফ্যামিলি পড়ছে সেটা টিক মারবে এই জায়গাটায়। চলে আসছি খ, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, আর প্রত্যেকেরই ডিজিটাল রেশন কার্ড আছে, ছোটো ছোটো ডিজিটাল রেশন কার্ড দেখবে সাদা বা নীল রঙের, হ্যাঁ দেবে। যদি হ্যাঁ হয় তাহলে কোন ধরনের, দেখবে ডিজিটাল রেশন কার্ডের উপরেই লেখা আছে কোন ধরনের রেশন কার্ড, AAY, PHH, SPHH, RKSY1, কোন ধরনের সেটা টিক মারবে। তোমার রেশন কার্ড, তোমার পরিবারের রেশন কার্ড কোন ধরনের, তুমি সেটা টিক মারে দেবে এই জায়গাটা, এইখানে। এটা রেশন কার্ডটা দেখলেই বুঝতে পারবে, পরিবারের রেশন কার্ডটা বার করবে। তারপর চলে আসি, পরিবারটির রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ তুলছে, তুললে হ্যাঁ দেবে, আর যদি না তোলো তাহলে না দেবে। আশা করি সবাই রেশন তোলো। এবার চলে আসি গ নম্বর। এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছি যে সম্পদের তথ্য দিতে, কোনো ভয়ের কারণ নেই, যা আছে তাই দেবে। 1 নম্বর কি বলেছে, সম্পদ, গয়ের সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি পাকা রুম থাকে, 3টের বেশি পাকা রুম থাকলে হ্যাঁ দেবে, আর না হলে না দেবে। পারিবারিক জমির মালিকানা, আপনার কি নিজস্ব জমি আছে, বা আপনার বাবার নামে বা পরিবারের কারো নিজস্ব জমি আছে, তাহলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। আর এখানে তার রেজিস্ট্রেশনের নথি জেরক্সটা রাখবে সাথে, এবং তার রেকর্ডের তথ্যটা এখানে দেবে। এটা যারা দলিল দেখতে জানে তাদের কাছ থেকে একটু জেনে নেবে, দরকার হলে বিএলওকে একটু জিজ্ঞাসা করে নেবে। 2-1টা জিনিস কনফিউশন থাকলে বিএলওকে জিজ্ঞাসা করে নেবে যে দলিলের কোন নাম্বার দিতে হবে এবং তার রেকর্ডের কী তথ্য দিতে হবে, এটা বিএলওকে একটু জিজ্ঞাসা করে নিতে হবে। তাই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ফর্ম দেওয়ার পর বিএলওকে একটু জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে, এই পরিবারের তথ্য। এবার 3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতক আছে জমি, কাঠা থাকলে সেটাকে শতকে করে নেবে, যে 1 কাঠা সমান 1.65 শতক, বিঘা বা কাঠায় দেবে না, শতকে দেবে, যে তোমার টোটাল কত শতক আছে। তা দলিলের জেরক্সটা তুমি সাথে দিতে পারো, সেটা বিএলওকে একটু জিজ্ঞেস করে নেবে, ভয়ের কারণ নেই। 4 নম্বর, তোমার পরিবারের কোনো সদস্যর কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ তোমার বাড়িতে কি কোনো 4 চাকার গাড়ি আছে, 3 চাকার হলে দেওয়ার দরকার নেই, বাইক, সাইকেল, টোটো, অটো, এগুলো 3 চাকা, এগুলো থাকলে দেওয়ার দরকার নেই, 4 চাকার হলেই দেবে, হ্যাঁ থাকলে হ্যাঁ দেবে, না থাকলে না দেবে। কতগুলো গাড়ি আছে সেই সংখ্যাটা লিখবে, আর সেই গাড়ির যে কোনো একটা গাড়ির নাম্বার দেবে। এখানে জিপ টিপ এগুলো থাকলে, জিপ, ট্র্যাক্টর থাকলে তার মডেলটা এখানে দিয়ে দেবে, এগুলো টেনশনের কারণে। 5 নম্বর কী বলছে, পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, তোমাদের কারো কি হেলথ ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা আছে কারো, যদি সরকারি থাকে হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না দেবে, হ্যাঁ থাকলে হ্যাঁ দেবে।
আর যদি থাকে তাহলে প্রধানের কি সরকারি স্বাস্থ্য বিমা না বেসরকারি, তার অঙ্কের পরিমাণ কত, তার প্রিমিয়ামের বিবরণ কত, এগুলো দেবে। সদস্য 1 তোমার মা ধরলো, সদস্য 2 ধরো তুমি, 3 নম্বর তোমার স্ত্রী, 4 নম্বর ধরো তোমার ভাই বোন আছে। এইভাবে তুমি পরপর স্বাস্থ্য বিমা দিয়ে যাবে, ঠিক আছে। এবার এইটা খুব ইম্পর্টেন্ট, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ কোনো ব্যক্তি কি ট্যাক্স দেয়, মানে আয়কর বা ইনকাম ট্যাক্স দেয় বা জিএসটি দেয়, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। এটা ম্যাক্সিমাম পরিবার না হবে। তারপর 2 নম্বর, পারিবারিক সকল সদস্যদের প্যান কার্ড, প্রত্যেকের পরিবারে HOF আছে, সদস্য 1 সদস্য 2, এবার প্রত্যেকের এই প্যান কার্ড নামটা দেবে তার প্যান কার্ডে, আর তার প্যান কার্ড নম্বরটা দেবে, অর্থাৎ আর কিছু দরকার নেই, ঠিক আছে। প্যান কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবে প্রত্যেকের। চলে আসছি 3 নম্বর, কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান সে কী করে, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মচারী, সংগঠিত ক্ষেত্র মানে সে ব্যবসায়ী, 3 আংশিক কর্মরত মানে সে পার্ট টাইম, বা সে কোনো শ্রমিক কৃষক, বা সে পরিযায়ী শ্রমিক মানে বাইরের রাজ্যে কাজ করে, না সে বেকার, না অন্যান্য। তাহলে সে যে যা করে সেটা তুমি দেবে। ধরো বাড়ির মহিলা সে কিছু করে না, তাহলে সে তাকে বেকার দিয়ে দিলে। সে সরকারি হলে সরকারি দেবে, বেসরকারি হলে বেসরকারি দেবে। সে যদি পার্ট টাইম হয় পার্ট টাইম দেবে, সে যদি কোনো শ্রমিক হয় তাহলে এইটা দেবে, সে যদি কোনো ব্যবসায়ী হয় তাহলে এইটা দেবে। এইভাবে তুমি পরপর সব সদস্য দেবে, কিন্তু সদস্যের সঙ্গে সবসময় মেনটেন রাখবে। হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিচ্ছ তাকেই, বাবাকে রাখলে বাবাকে ধরো হেড অফ দ্য ফ্যামিলি রাখলে পরিবারের প্রধান, মা 1 নম্বর, 2-এ তুমি, 3-এ তোমার ধরো স্ত্রী। এইভাবে তুমি পরপর তথ্যগুলো যেন অদল বদল না হয়, ওই পরপর দিয়ে যাবে। টিক মারবে, শুধু টিক মারা কাজ, ভয়ের কোনো কারণ নেই। চলে আসছি আমি 4 নম্বর, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ 18 বছর উপরে যতজন সদস্য আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কত। এবার কতজন 18 বছর উপরে, ধরো তোমার শিশুদের বাদ দিলে, ধরো 5 জনের মধ্যে 2 জন শিশু, 3 জনের মধ্যে কজন শিক্ষিত, কজন অশিক্ষিত, সেই সংখ্যাটা এখানে লিখবে। এখানে বাচ্চাদের সংখ্যাটা ধরবে না। পরিবারের প্রধান সে শিক্ষিত কী করে বুঝবে, সে মাধ্যমিক পাস করেছে কিনা। ভারতবর্ষে মাধ্যমিক পাসটাকেই শিক্ষিত ধরা হয়। মাধ্যমিক পাস বা তার উপরে পাস হলে শিক্ষিত, তার নিচে হলে অশিক্ষিত। পরিবারের প্রধান সে শিক্ষিত না অশিক্ষিত, সে কতটা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে সে কতদূর টোটাল পড়াশোনা করেছে, সেই তথ্যটা দিলে এবং তার জেরক্সগুলো রেখে দিলে বাড়িতে। তারপর সদস্য 1, তোমার মা কতদূর পড়াশোনা করেছে, মাধ্যমিক পাস হলে শিক্ষিত দেবে, বা তার উপর হলে শিক্ষিত, তার নিচে হলে অশিক্ষিত। এইভাবে পরপর করে তুমি করে গেলে, হয়ে গেল। চলে আসি আমি 5 নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ তোমার পরিবারে কেউ কি MLA, মন্ত্রী বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় ভোটে জিতেছিল, মেম্বার হয়েছিল বা প্রধান হয়েছিল, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, হয়নি বা সে কত নম্বর সদস্য, 1, 2, 3, 4, সে কত নম্বর সদস্য এটা হয়েছিল সেটা দেবে এখানে। তাহলে এটা ম্যাক্সিমাম পরিবারে নিয়ে, আর তার যে প্রয়োজনীয় নথি থাকলে এখানে তার একটা জেরক্স দিয়ে দেবে। অর্থাৎ তোমার পরিবারে কেউ পঞ্চায়েতে জিতেছিল কিনা, মেম্বার হয়েছিল কিনা, পৌরসভা বা বিধায়ক MLA হয়েছিল কিনা, সেই কথা বলেছে এখানে। 6, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তোমার পরিবারে কেউ কি সরকারি পেনশন পায়, হ্যাঁ হলে হ্যাঁ, সরকারি পেনশন বলে হ্যাঁ হলে, না হলে না, এবং সে কত নম্বর সদস্য সেই সংখ্যাটা দেবে, 1 না 2 না 3 না হেড অফ দ্য ফ্যামিলি, সেই সংখ্যা বা তার নামটা এখানে দেবে। 7 নম্বর কি বলছে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে, তোমার পরিবারে কেউ কি জিএসটি দেয়, জিএসটিন বা জিএসটি দেয়, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। 8 নম্বর, পরিবারের মোট বার্ষিক আয়, তোমার পরিবারের টোটাল বার্ষিক আয়, সাধারণ পরিবার হলে একটা 1 লাখের উপরে দেবে না, বা 1,20,000 উপরে দেবে না। তাহলে সাধারণ পরিবার হলে তুমি ওটা যত পারো অল্প দেবে, ঠিক আছে। এবার ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে, সেইটা BLOকে জিজ্ঞেস করে নেবে। এখানে লেখা নেই যে ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা, ঠিক আছে। এবার যদি লাগে সেটা BLOকে একটু জিজ্ঞেস করে দেবে যে ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা। এটা যত পড়বে তোমার সাধারণ পরিবারে কম দেবে, বেশি দেওয়ার দরকার নেই। যারা বেতন পায় তারা ঠিকঠাক দেবে, যারা সরকারি চাকরি করে বেতন পায় তারা সঠিকটা দেবে, আর সাধারণ পরিবার হলে এখানে কম দেবে। 1 নম্বর, এবার উমদাগ, এখানে কি বলছে, CA-তে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান সে কি CA-তে অ্যাপ্লাই করেছে, যদি SIR এর নাম বাদ যায় তাহলে সে কি CA অ্যাপ্লাই করেছে, প্রযোজ্য নয়, যদি না করে থাকে দরকার নেই, প্রযোজ্য নয়। তারপর টিক মারবে, আবেদন করা হলে তাহলে টিক মারবে, হ্যাঁ আবেদন হয়েছে, তাহলে আবেদনের রেজিস্ট্রেশন নম্বরটা দেবে। ইস্যু করা হয়েছে, সে সার্টিফিকেটও পেয়ে গেছে, তারও সার্টিফিকেট নম্বর দেবে। সদস্য 1, যদি তার SIR এর কোনো ব্যাপার না থাকে, সে যদি নাম বাদ না যায়, CA বা ট্রাইব্যুনাল না করে থাকে, তাহলে প্রযোজ্য নয়। আর যদি করে থাকে তাহলে তার রেজিস্ট্রেশন নম্বর, আর যদি সার্টিফিকেট পেয়ে যায় তাহলে সেটা দেবে। 2, 3 এগুলো যদি SIR এর সমস্যা না থাকে, তাই এগুলো পুরো প্রযোজ্য নয় বলে বেরিয়ে যাবে, প্রযোজ্য নয় টিক মেরে বেরিয়ে যাবে, ঠিক আছে, আর কিচ্ছু দরকার নেই। এবার চলে আসি 2 নম্বর,
অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইসব কি তোমার পরিবারে আছে? পরিবারের প্রধান তার কি আছে? তার নম্বর দেবে, আইডি সংখ্যা দেবে, যে তারিখে ইস্যু হয়, এবং এর পাশে কি আছে? প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ। তোমার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইসব মানে যদি থাকে সেগুলো কার আছে সেগুলো দেবে। এখানে না থাকলে পুরো ফাঁকা রাখবে, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? আপাতত ফাঁকা রাখবে। 3, যদি এসআইআর 2026-এ বাদ পড়ে, নাম বাদ পড়ে, তবে মামলার কি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তুমি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছো কিনা, প্রযোজ্য নয়। যদি না দরকার নেই তাহলে প্রযোজ্য নয়, না মানে বাদ পড়েছে কিন্তু তুমি করোনি ট্রাইব্যুনালে, তাহলে না দেবে। আর যদি করে থাকো তাহলে হ্যাঁ দেবে। ধরো তোমার নাম বাদ পড়েছে, তুমি ট্রাইব্যুনালে আবেদন করেছো, তাহলে হ্যাঁ দেবে। আর তুমি এখনও করে উঠতে পারোনি, তাহলে না দেবে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে প্রযোজ্য নয় বলে বেরিয়ে যাবে, ঠিক আছে? যে ওই ব্যাপারটা তোমার দরকার নেই। চলে আসছি আমি 14, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। এটা কি বলছে? বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তোমার এবার ছোট্ট শিশু কত আছে? 18 বছরের নিচে শিশু সদস্য 1। ধরো তোমার 2টো বাচ্চা ছেলে মেয়ে আছে, তার নাম দেবে, শ্রেণী দেবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম দেবে, বিদ্যালয়ের ধরন, সরকারি, বেসরকারি, মাদ্রাসা, অন্যান্য, এগুলো তুমি দিয়ে দেবে, ঠিক আছে? তো 2 নম্বর শিশু যদি থাকে তারটা দেবে। এবার শিশুদের তথ্য চেয়েছে এই জায়গাটায়, বোঝা গেল? শিশুদের তথ্য চেয়েছে যে 18 বছরের নিচে। 2 নম্বর, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের কি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ হলে হ্যাঁ দেবে, টিকাকরণ করা হয়নি তাহলে না দেবে। তাহলে তোমার 1 নম্বর শিশু যাকে দিচ্ছ তার কি টিকাকরণ হয়েছে? হ্যাঁ। যদি না হয় তাহলে না। আর যদি টিকাকরণের কার্ড থাকে, পোলিও কার্ডের জেরক্সটা এখানে রেখে দেবে, ব্যাস। এবার 6, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, দেখো, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? হ্যাঁ হলে হ্যাঁ। আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী বা বার্ধক্য ভাতা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ। কেন্দ্র বা রাজ্যের কোনো প্রকল্পের সুবিধা ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে? এবার পরিবারের প্রধান ধরো, এই যে পরিবারের প্রধান, এ ধরো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আর ধরো কিছু পাচ্ছে না, তাহলে হ্যাঁ দেবে। এবার এই জায়গাটা খুব মারাত্মক বিষয়। আপনি কি এই জায়গাটা ভালো করে দেখো, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? প্রকল্পটির নাম দিলে কিন্তু এখানে হ্যাঁ টিক মারবে না। তুমি কি নাম প্রত্যাহার করতে চাও? তুমি তো সুবিধা পেতে চাও, তাহলে হ্যাঁ কেন দেবে? নাম কেন প্রত্যাহার করবে? তুমি তো পেতে চাও সুবিধা, তাহলে হ্যাঁ টিক মারবে না। আর তোমার যদি টাকা পয়সা থাকে, তোমার যদি মনে হয় যে আমি এই সুবিধা নেব না, তুমি হ্যাঁ টিক মারতে পারো। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে পড়ে নেবে যে তুমি কি এই প্রত্যাহার করতে চাও নাম, তাহলে হ্যাঁ টিক মারবে না। তুমি তো সুবিধা পেতে চাও, সাধারণ মানুষ হলে তুমি তো সুবিধা পাবে, তাহলে কেন হ্যাঁ টিক মারবে? তাহলে এইখানে দেবেন। তারপর আমি চলে আসি, একটু নিচের দিকে চলে আসছি, একটু দাঁড়াও একটুখানি। এবারে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য সবার কী প্রকল্প আছে তার নামটা দেবে, কিন্তু হ্যাঁ টিক মারবে না। এই হ্যাঁ জায়গাগুলো, এই যে হ্যাঁ এইখানে টিক মারবে না, কারণ কি তুমি তো নাম প্রত্যাহার করতে চাও না, তুমি তো সুবিধা পেতে চাও, তাহলে এইখানে টিক মারবে না। তাহলে এই প্রকল্পগুলোর সুবিধা তুমি তো পেতে চাও। চলে আসলাম এই পরিবার সদস্য। এবার আমি চলে আসি 12 নম্বর, বাদ দেওয়া হলে কারণ। এইটা কি বলছে? বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃত্ব পূরণীয়। তোমার ফর্মটা যদি বাই চান্স বাদ হয় তাহলে এইখানে কারণটা লিখবি, সেই বিএলও অফিসার সেই কারণটা লিখবি, কেন তোমার ফর্মটি বাদ দেওয়া হলো। এটা তোমার ফিল আপ করতে হবে না, এই জায়গাটা ফিল আপ করার দরকার নেই, ক্রস দিয়ে দিলাম, এখানে ফিল আপ করার দরকার নেই। ঘোষণা ও সম্মতি, মানে তুমি যেই ফর্মটি ফিল আপ করেছো, পরিবারের প্রধান যেই ফর্মটি ফিল আপ করেছে সে সম্মত, মানে সম্মত টিক মারলো, হ্যাঁ যে আমি ঠিকঠাক ফিল আপ করছি। এখানে লেখা আছে, দেখো, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য অনুযায়ী, জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি কোনো মিথ্যা তথ্য দাওনি, তাহলে এখানে পরিবারের প্রধান স্বাক্ষর করবে, কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে দ্রষ্টব্য কী লিখেছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসাথে বসবাস করে এবং একই রান্নাঘরে খাবার খায়। তার মানে পরিবারের কথা বুঝিয়েছে যে একই বাড়িতে যারা থাকে। এন্ড অফ ফর্ম, এখানে ফর্ম শেষ। নিচের অংশ কিছু পূরণ করার দরকার নেই, এটা বিএলও করবে। যে আমি ড্যাশ পুত্র কন্যা ড্যাশ গ্রাম এই পঞ্চায়েত এই ব্লক এই জেলা এই এত দ্বারা দখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, মানে বিএলওটা যাচাই করেছে, এটা বিএলওর কাজ, এইটা বিএলও, এই কাজটা বিএলও করবে। এই জায়গাটা এটা বিএলও করবে, অর্থাৎ এখানে তোমার কিছু করার দরকার নেই। ফর্ম এখানেই শেষ হয়ে গেছে,
বিএলও এই নিচেরটা ফিল আপ করিস, বিএলও নেবে, সে দেখে নেবে, ঠিক আছে? আর কিছু করার নেই। তার 13 পৃষ্ঠার ফর্ম এখানে শেষ। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের গ্রামে বিএলও যে ফর্ম দেবে সেই বিএলওকে একটু জিজ্ঞাসা করে নেবে। তুমি নিজে নিজে ফর্ম জেরক্সের উপর ফিল আপ করবে, করে তারপর বিএলওকে একটু দেখিয়ে নেবে। দেখিয়ে নেওয়ার পর তুমি তারপর আসল ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তাই তাড়াহুড়োর কোনো দরকার নেই। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাও। আর দুই একটা জিনিস বলে রাখি যে সদস্য সংখ্যা সবসময় একই রাখবে। পরিবারের প্রধান যাকে দিচ্ছ তাকে প্রধানই দেবে, 1 নম্বর যাকে দিচ্ছ তাকে 1 নম্বরই দেবে, 2 নম্বর যাকে দিচ্ছ 2 নম্বরই দেবে। এইভাবে সিরিয়াল সবসময় ঠিক রাখবে এবং একই ব্যক্তির নাম 2 জায়গায় দেবে না। ধরো একটা মেয়ে শ্বশুর বাড়িতে নাম দিয়েছে, তার বাড়ি তার নামটা যেন বাপের বাড়িতে না দেয়, বা এক ছেলে ধরো তার বাবার নামটা দিয়েছে, অন্য ছেলে যেন তার বাবার নামটা না দেয়। ধরো 2 ভাই আলাদা আলাদা গ্রামে থাকে, তাহলে এক ভাই যখন বাপের নাম দিয়েছে অন্য ভাই তার বাপের নামটা দেবে না। তার মানে এইটা যেন একই ব্যক্তির নাম একটা ফর্মে থাকে, 2 জায়গায় যেন না হয়, তাহলে রিজেক্ট হয়ে যেতে পারে ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাহলে এইটা আমি বুঝিয়ে দিলাম এখানে এই তথ্যের মাধ্যমে। আর বাকিটা তোমাদের বিএলও বুঝিয়ে দেবেন। এবং ঠান্ডা মাথায় ধীরে সুস্থ করো, বাড়ি বসে করো, কোনো তাড়াহুড়ো নেই। সমস্ত তথ্য নিয়ে বসতে হবে এবং তার জেরক্সগুলো পরপর করে রাখতে হবে, চাপের কোনো কারণ নেই। ব্যাস এইটুকুই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।